আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। তো আরেকটা ক্লাস নিতে আপনাদের কাছে উপস্থিত হইলাম। আমার কথা যদি শোনা না যায় তাহলে একটু কাইন্ডলি একটু বলবেন যে ভাইয়া আপনার কথাটা শোনা যাচ্ছে না। ওকে, তো আজকে আমি অসুস্থ, বুঝতেই পারতেছেন। এই অসুস্থের মাঝেও আমি ক্লাস নিতে চলে আসলাম। আর কারো যদি কানেকশন চলে যায়, দেখবেন গ্রুপে আমি একটা নাম্বার দিয়েছি, ওই নাম্বারে একটু মিস কল দিয়েন, কারণ ওই নাম্বারটা আমার আশেপাশে আছে। বাজলে আমি বুঝতে পারবো যে আপনারা কানেকশন লেস হয়ে গেছেন গা। আর কারো যদি আর কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার একটু জানাবেন। ওকে, তো যাই হোক, সেদিনকার ভিডিওটা বন্ধ হয়ে গেছে একটাই কারণে, কারণ আমি যে আপনাদের SMS-এর রেসপন্স দিতে গিয়েছিলাম, এই কারণে ভিডিও বন্ধ হয়ে গেছে। যাই হোক, ক্লাস শুরু করতেছি। আজকে একটু তাড়াতাড়ি ছুটি দেওয়ার চেষ্টা করব। যদি শরীর বেশি অসুস্থ হয় তাহলে নেক্সট ক্লাসটা রেকর্ড করে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আমি বুঝতে পারছি ভাইয়া, আমিও অসুস্থ। যদি নেক্সট ক্লাস আপনারা তো শুয়ে শুয়ে দেখতেছেন, আমার পুরো সেট আপটা ঠিক করে গোছায়া খাবার খায়া দেন ঘুমাইতে হইব। যদি নেক্সট ক্লাসে আমি যদি লাইভটা নাও নিতে পারি তাহলে অবশ্যই রেকর্ড করে দেওয়ার চেষ্টা করব, আপনারা টাইম মতো পেয়ে যাবেন। কারণ আমি আপনাদের দায়িত্ব নিয়েছি, আল্লাহ যদি জীবন রাখে তাহলে দায়িত্বটা মানে ওয়াদার জায়গায় থাকবে। না হলে তো ভাই মানুষের মূল্য কখন, যখন যদি তার ওয়াদার ঠিক না থাকে তখন তার মূল্য হারায়া ফেলে, তাই তো। তো আমার মূল্যটা আমার কথার মধ্যে, যে আমি আপনাদের দায়িত্ব নিয়েছি, সেটা যেভাবেই হোক দায়িত্বটা পালন করতে হবে। তো আজকে আমার পড়া হবে হইল গিয়া স্যার, চাহিদা টপিকটা শেষ করব। তো তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব, কারণ আমার শরীরও খারাপ। তো আজকে আমি চাহিদা টপিকের যা যা পড়াইছিলাম গত ক্লাসে সেটা তো জানিনি। আজকে আমি পড়াবো চাহিদার প্রকারভেদ। ওকে, যেটা পরবর্তী ক্লাসে থেকে শুরু করতেছি। কথা না শুনলে বইলেন আমারে, হ্যাঁ? শুনতেছেন না কথা? চাহিদার প্রকারভেদ শুনতেছেন স্যার? স্যার আমার কথা শুনতেছেন? কেউ না শুনলে একটু বললেন আমারে কাইন্ডলি। আচ্ছা, চাহিদার প্রকারভেদ আমরা আজকে যেটা করব সেটা কি স্যার? চাহিদার প্রকারভেদ। চাহিদার প্রকারভেদ করে আরও দুইটা টপিক করায় চ্যাপ্টারটা শেষ, মানে আমার টপিকটা শেষ করব, চাহিদাটার টপিক শেষ করব। তো চাহিদার প্রকারভেদ পড়ানোর আগে আমি একটু বইলা ফেলি। সেটা হচ্ছে চাহিদা দুই প্রকার। চাহিদা কয় প্রকার? দুই প্রকার। দাগ দিয়ে দিলাম। তো একটা হচ্ছে স্যার ব্যক্তিগত চাহিদা, আর একটা হচ্ছে বাজার চাহিদা। তাহলে চাহিদা দুই প্রকার, একটা কি ব্যক্তিগত চাহিদা, ব্যক্তিগত চাহিদা, আরেকটা হচ্ছে কি স্যার? বাজার চাহিদা। চাহিদা একজন একটু অন থাকেন তাহলে আমি বুঝতে পারুম যে আপনারা হয়তো বা ক্লাসে আছেন, ঠিক আছে? তো একটা হলো ব্যক্তিগত চাহিদা, আর একটা হচ্ছে বাজার চাহিদা। তো ব্যক্তিগত চাহিদা কাকে বলে আর বাজার চাহিদা কাকে বলে, প্রথম সংজ্ঞা দিব, তারপর আমি একটা সূচি আঁকবো, তারপর টপিকটা শেষ মেবি। তো ব্যক্তিগত চাহিদা বলতে বোঝায়, আমি চাহিদার সংজ্ঞা দিয়েছিলাম সেদিনকা, অন্য অন্য অবস্থা স্থির থেকে। আপনি চাইলে ওই কথাটা আবার ঢুকাইতে পারেন, কিন্তু ওই কথাটা বারবার রিপিট হবে। অন্য অন্য অবস্থা কি স্যার? যখন আমরা চাহিদার সাথে দামের সম্পর্ক দেখাবো তখন শুধুমাত্র স্যার দামের লগেই কানেক্ট করব। আদার্সওয়াইজ আয়, তারপর হইল গিয়া রুচি, অভ্যাস, এই জাতীয় দ্রব্যগুলারে কী করবো স্যার? ওই দিক থেকে বাদ দিয়ে দিব। অর্থাৎ যখন যে দ্রব্যের সাথে কানেক্ট করব শুধু সেই দ্রব্যে কি রাখবো, মানে অপর দ্রব্যগুলারে কি স্কিপ করার চেষ্টা করব। তাই এই জায়গায় আমরা আগে বইলা ফেলি অন্য অন্য অবস্থায় স্থির ধরে, অন্যান্য অবস্থা স্থির ধরে, অবস্থা স্থির ধরে, এই কথাটা আগেই লিখতে হয়। তো অন্য অন্য অবস্থায় স্থির ধরে ব্যক্তিগত চাহিদা বলতে কি বোঝায়? বিভিন্ন দামে একজন ক্রেতা, অন্য অন্য অবস্থায় স্থির ধরে বিভিন্ন দামে একজন ক্রেতা যেই পরিমাণ ক্রয় করতে ইচ্ছা পোষণ করে, অর্থাৎ ক্রয় করার ইচ্ছাকে কি বলে স্যার? অর্থাৎ একজন ক্রেতার ক্রয় করার ইচ্ছাকে ব্যক্তিগত চাহিদা বলে। অন্য অন্য অবস্থায় স্থির রেখে বা স্থির ধরে যে যেটা বলতে পারে স্যার, অর্থাৎ আবার এটাও লিখে রাখতে পারেন, অন্য অবস্থায় স্থির বিভিন্ন দামে, বিভিন্ন দামে একজন ক্রেতা, একজন ক্রেতা ক্রয় করার ইচ্ছাকে, ক্রয় করার ইচ্ছাকে, ইচ্ছা ইচ্ছাকে বাজার ব্যক্তিগত চাহিদা বলে স্যার, ব্যক্তিগত চাহিদা বলে, ব্যক্তিগত চাহিদা বলে। আচ্ছা স্যার, অন্যান্য অবস্থায় স্থির রেখে বা অন্যান্য অবস্থায় স্থির ধরে বিভিন্ন দামে একজন ক্রেতার ক্রয় করার ইচ্ছাকে ব্যক্তিগত চাহিদা বলে। উদাহরণস্বরূপ কি করতে পারি স্যার? যেমন আমি একটা সূচি আঁকবো, খেয়াল করেন, একটা সূচির মধ্যে আমি বোঝাই দিব ইনশাল্লাহ, চেষ্টা করব।
ধরেন এই জায়গায় পি কিউডি একজন ব্যক্তির চাহিদা, দাম যদি 2 টাকা হয় চাহিদা হয় 10 একক, দাম যদি 3 টাকা হয় চাহিদা হবে 5 একক। অর্থাৎ দেখেন স্যার আমি এই জায়গায় কয়জনের চাহিদা করতেছি, জাস্ট একজনের। ওকে, যে আগে একজনের চাহিদা বোঝাইছি, কথা বুঝতে পারছেন? তো উপরে থাকবে পি, আমি আগেই বলছি শুধুমাত্র স্বাধীন অধীন চলকের ব্যাপারটা ব্যতিক্রম হয়ে যায় চাহিদার ক্ষেত্রে যায়। তো স্বাধীন চলক উপরে থাকবে পি, নিচে থাকবে লোকে কি স্যার কিউডি। তো এই জায়গায় দাম যেহেতু 2 3 আছে, আমি প্রায়ই দেখছি প্রিয়ারে এই ভুলটা করে, 2-এর পর থেকে ধরবে না, 1 2 3 সিরিয়াল মেনটেন করবেন 1 2 3, আর এই জায়গায় 5 আর 10 5 আর 10 মানে সিরিয়াল মেনটেন করবেন। তো এই ক্ষেত্রে স্যার সিরিয়াল মেনটেন না করলে একটা ফাঁকা চিহ্ন দিতে হবে। দাম যদি 2 টাকা হয় তখন চাহিদা হয় কত স্যার 10 একক, আর দাম যদি 3 টাকা হয় তখন চাহিদা হয় 5 একক। তাহলে আমার চাহিদা রেখাটা কেমন হবে স্যার, এমন। অর্থাৎ ডি ডি প্রাইম, এটা কয়জন ব্যক্তির চাহিদা পাইলাম স্যার, এই জায়গায় একজন ব্যক্তির চাহিদা পাইলাম, কথা বুঝতে পারছেন? এই জায়গায় জাস্ট আমি একজন ব্যক্তির চাহিদা পাইলাম, ঠিক আছে। পরবর্তীতে স্যার বাজার চাহিদা কাকে বলে, ওই সেম কথা আগে রাখবেন, অন্যান্য অবস্থা স্থির ধরে, অবস্থা স্থির ধরে। আমার শরীর খারাপ আমি জানি না, আমি এই জায়গায় ভিডিওটা আপলোড করবো ইনশাল্লাহ অন্যান্য অবস্থা স্থির ধরে, তবু আমি কোনো দিন মানে বলি নাই, কিন্তু আজকে একটু বলে রাখি, হয়তো বা কেউ শুনতেছে না। আসলেও প্রিয়া অনেক পরে, কথা বুঝছেন, জাস্ট এতটুকুই, ঠিক আছে স্যার। শরীর খারাপ কোন সময় কী হয়ে যায় তো এ কথা কইলাম না, আসলেও প্রিয়া অনেক পরে, কেউ না থাকলেও প্রিয়া থাকে, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দেয়। বাজার চাহিদা কাকে বলে স্যার, অন্যান্য অবস্থায় স্থির ধরে বিভিন্ন দামে, বিভিন্ন দামে, ঠিক আছে, অন্যান্য অবস্থায় স্থির ধরে বিভিন্ন দামে বাজারের সকল ক্রেতা, বাজারের সকল ক্রেতা, আমি পার্থক্যটা দেখাইতেছি, সকল ক্রেতা যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছা পোষণ করে, যে পরিমাণ ক্রয় করে তাকে বাজার চাহিদা বলে, তাকে ডট ডট বাজার চাহিদা বলে। এখন একটু খেয়াল করেন স্যার, এই জায়গায় ব্যক্তিগত চাহিদা এবং বাজার চাহিদার মধ্যে পার্থক্য কি জানেন? পার্থক্য হচ্ছে স্যার এই জায়গায় ব্যক্তিগত চাহিদা শুধুমাত্র একজন ব্যক্তির চাহিদাকে নির্দেশ করে, আর বাজার চাহিদা হলো গিয়া স্যার বাজারের সকল ক্রেতার চাহিদাকে নির্দেশ করে। ধরেন একটা বাজারে যদি 10 জন ক্রেতা থাকে, 10 জন ক্রেতার, জি, একটা বাজারে যদি 10 জন ক্রেতা থাকে, 10 জন ক্রেতার চাহিদার সমন্বয় হবে স্যার বাজার চাহিদা, আর ব্যক্তিগত চাহিদা শুধুমাত্র একজন ক্রেতার ইচ্ছাকে নির্দেশ করবে। এখন স্যার আমি যদি চিত্র দিয়ে বোঝাই, চিত্র দিয়ে বোঝাইলে একটু ক্লিয়ার বুঝবেন। যেমন স্যার এই জায়গায় একটু খেয়াল করেন, আমি এই জায়গায় আবারও বুঝাইতেছি, দেখেন চিত্রটা এই জায়গায় আঁকতাছি। ধরেন এই জায়গায় বাজারের মধ্যে 3 জন ক্রেতা আছে, ওকে, বাজারে 3 জন ক্রেতা আছে এবং 3 জন ক্রেতার সমন্বয় হবে বাজার চাহিদা। বাজারে বেশি ক্রেতা ধরি নেই, তো এই জায়গায় চিন্তা করেন পি Q1 Q2 Q3 আরেকটা দিলাম QN, এন মানে হলো গিয়ে সব কিছু সমষ্টি। আচ্ছা দেখেন দাম যদি 1 টাকা হয়, দাম যদি 2 টাকা হয়, দেখুন Q1 কিনা 10 একক, মানে কি 1 টাকা দামে Q1 কিনে 10 একক, Q2 কিনে ধরেন 15 একক, আর Q3 কিনে ধরেন 20 একক। অনুরূপভাবে দাম যদি 2 টাকা হয়, Q1 কিনে 5 একক, Q2 কিনে 10 একক, আর Q3 কিনে হইল গিয়া ধরেন 15 একক। এখন বাজার চাহিদা কি হবে একটু খেয়াল করেন স্যার, বাজার চাহিদা হবে স্যার এই জায়গায় 3 জন ক্রেতা আছে না, 3 জন ক্রেতার দামের সমষ্টি হবে বাজার চাহিদা। কেমনে স্যার, খেয়াল করেন 1 টাকা দামে 3 জনের একত্রে কত হয়, একজন বা 1 টাকা দামে 3 জন ক্রেতার একত্রে কত হয়। যেমন এই জায়গায় দেখেন 20 আর 10 30, 30 আর 15 কত 45। অর্থাৎ স্যার এই জায়গায় যদি 1 টাকা দাম হয় তাইলে বাজার চাহিদা অর্থাৎ 3 জন ক্রেতার চাহিদা সমষ্টি হচ্ছে কত 45 একক। আবার যদি 2 টাকা দাম হয় তখন 3 জন ক্রেতার একত্রে স্যার চাহিদা সমষ্টি হবে কত 15 আর 5 কত হয় স্যার 20, 20 আর 10 কত স্যার 30, 30, 20 আর 10 30, 20 আর 10 30, নিচে 5 আর 10 কত 15, 15 15 30। অর্থাৎ কি স্যার এই জায়গায় স্যার বাজার চাহিদা প্রথম 1 টাকা হইলে হইব 45 টাকা, আর 2 টাকা হইলে হবে কত স্যার 30 একক। আমার কথা বুঝতে পারছেন, টাকা না, এই জায়গায় কি হবে স্যার একক হবে স্যার। তো এই জায়গায় এখন আমি যদি চিত্রটা আঁকি তাহলে কিন্তু আমি 3 জনেরটা ধরবো না, আমি বাজার চাহিদা দিয়ে চিত্রটা আঁকবো। তো বাজার চাহিদা দিয়ে চিত্র আঁকলে কি দাম আছে 1 আর 2, তাহলে দাম 1 আর 2 রাখলাম, দাম 1 আর 2, আর উপরে দিলাম দাম পি।
ঠিক আছে। আর কিউডি এই জায়গায় কত আছে দেখেন 30 থেকে 45, তাই না স্যার? তো এই জায়গায় একটু খেয়াল করেন, আমি প্রথমে একটা ব্রাকেট মানে এই জায়গায় এটা বলে কি স্যার ফাঁকা চিহ্ন দিয়ে প্রথমেই ধরলাম 30, এখন আমি মান ধরতে পারবো, সমস্যা নেই। প্রথম ধরলাম কি স্যার 30, তার মানে ফাঁকা চিহ্নের মাঝখানে বোঝাইতেছি যে এই জায়গায় আমি ব্যবধান অসম রাখতেছি। তারপর কি ধরলাম স্যার, তারপর ধরলাম হইল গিয়া 45, এই জিনিসটা মাথায় রাখবেন, যদি মান অসম ধরেন তাহলে ফাঁকা চিহ্ন দিতে হবে। তাহলে প্রথম আমি 30 ব্যবধান রেখা, তারপর এই জায়গায় মাঝখানে ব্যবধান ধরছি 10 ব্যবধান। অর্থাৎ স্যার এখন আপনি চাইলে যে মানে একটা ক্ষেত্রে যে কোনো মান এদিক ওদিক করতে পারেন যদি ফাঁকা চিহ্নটা দেন। তাহলে স্যার একটু খেয়াল করেন স্যার কি হয়, একটু মনোযোগ দিই যদি আমরা, তেলে কি পাবো স্যার? তেলে পাবো আমরা, দেখেন আমি একটু দেখাই, তেলে আমরা পাবো হচ্ছে স্যার দাম যদি 1 টাকা হয় তখন চাহিদা হয় কত স্যার? চাহিদা হয় 45 একক। দাম যদি 2 টাকা হয় চাহিদা তখন হয় 30 একক। খেয়াল করেন, এটা হইল গিয়ে DDN বুঝাইলাম, মানে কি এই জায়গায় পুরো বাজার চাহিদাটাকে নির্দেশ করতেছে। তাহলে ক্লিয়ার করতে পারছি ব্যক্তিগত চাহিদা কি আর বাজার চাহিদা কি? ক্লিয়ার? আশা করি আমি ক্লিয়ার করতে পারছি। ব্যক্তিগত চাহিদা বলতে বোঝায় একজন চাহিদার ক্রেতার ইচ্ছা, আর বাজার চাহিদা বলতে বোঝাইল বাজারের সকল ক্রেতার ইচ্ছা। বুঝতে পারছি? আচ্ছা, আমি বোঝাইতে পারছি। এখন আমি একটু কথা বলি স্যার, সে কথাটা হচ্ছে স্যার ব্যক্তিগত চাহিদার বাজার চাহিদা, আপনাদের তো কাজ দিতে হয়, একটা কাজ মুখে মুখে দিয়ে দিলাম। ব্যক্তিগত চাহিদার বাজার চাহিদার 5টা পার্থক্য আমাদের তুইলা দিতে হবে, ঠিক আছে? পার্থক্য কি আমি মুখে মুখে বলে দিই। প্রথমে লোকের সংজ্ঞার পার্থক্য, এটা কমন। পরবর্তী পার্থক্য হচ্ছে কিসের পার্থক্য স্যার? পরবর্তী পার্থক্য হচ্ছে আপনার, সেটা হচ্ছে বাজারের মানে বাজারের দৃশ্য। একজন ক্রেতা দ্বারা বাজারের পুরোপুরি দৃশ্যটা পাওয়া যায় না, একাধিক ক্রেতা বা বাজারের সকল ক্রেতা দ্বারা বাজারের অবস্থাটা জানা যায়। পরবর্তীতে ব্যক্তিগত চাহিদায় মানে আওতা ক্ষেত্র এলাকা স্বল্প, আর বাজার চাহিদায় আওতা ক্ষেত্র হচ্ছে এলাকা বিস্তৃত, কারণ বাজারের সকল ক্রেতার ইচ্ছা অনিচ্ছার উপর এটা ডিপেন্ডেন্ট। ব্যক্তিগত চাহিদার রেখাটা হবে একজন ভিত্তিক, আর বাজার চাহিদা হবে সর্বাধিক ভিত্তিক। তারপর একটা সূচি একা দিতে পারেন, দুইটার সূচির পার্থক্য দিতে পারেন। 5টা পার্থক্য বইলা দিছি, তবু এর বাইরে পারলে 5টা পার্থক্য কইরা দেখেন ব্যক্তিগত চাহিদা বাজার চাহিদার। তো চাহিদার প্রকারভেদ এই জায়গায় শেষ করতেছি। ওকে, পরবর্তী টপিক স্যার চাহিদা বিধি। পরবর্তী টপিকের নাম কি স্যার? আমাদের চাহিদা বিধি। আরেকটা টপিক পড়ালে টপিকটা আমাদের চ্যাপ্টারটা মানে চাহিদা রিলেটেড শেষ। এখন মাথায় রাখবেন চাহিদা বিধির থেকে এই জায়গায় সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানেন? চাহিদা বিধির থেকেও ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে স্যার চাহিদা বিধির ব্যতিক্রম। এটা VVI অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি পরের টপিক কি করতেছি স্যার? চাহিদা বিধি। চাহিদা বিধি, ওকে স্যার। টপিকের নাম চাহিদা বিধি, ইংরেজিতে বলা হয় দ্য ল অফ ডিমান্ড। দ্য ল অফ ডিমান্ড, ডিমান্ড অর্থাৎ চাহিদা বিধির থেকেও ইম্পর্টেন্ট কি স্যার? চাহিদা বিধির থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে স্যার চাহিদার ব্যতিক্রম। আমি কথাটা আবারও বইলা দিতেছি, যখন আমি চাহিদা বিধির ব্যতিক্রম সীমাবদ্ধতা পড়াবো তখন আপনি চোখ কান নাক, আপনার যদি অন্য কোনো ইন্দ্রিয় থাকে, মানে মানুষের ইন্দ্রিয় মানে কি যেদিক থেকে সব কিছু আউটপুট ইনপুট হয়, চোখ কান নাক ছাড়া অন্য অন্য ইন্দ্রিয় থাকলে সেগুলোও খুলে ফেলেন, কারণ চাহিদা বিধির ব্যতিক্রমটা অনেক গুরুত্বপূর্ণ। চাহিদা বিধি দ্য ল অফ ডিমান্ড, LAW ল, দ্য ল ডিমান্ড, অফটা দিতে ভুলে গেছি, ঠিক আছে? দ্য ল অফ ডিমান্ড, অফ শব্দের অর্থ হইল বসিনার বোঝায়, কথা বুঝছেন? তো দ্য ল অফ ডিমান্ড হবে। তো যাই হোক স্যার, চাহিদা বিধি যদিও এটাতে সমস্যা হইতেছে, রেকর্ড করতে গেলে ইনশাল্লাহ ক্লিয়ার দেখবেন। তো চাহিদা বিধির আমি বলছি প্রত্যেকটা বিধির 3টা জিনিস মৌলিক থাকে বা টপিক, 3টা জিনিস কমন থাকে সব জায়গায়। সেটা কি স্যার? প্রথম হচ্ছে মূল বক্তব্য। আমি এখন করব চাহিদা বিধির মূল বক্তব্য। তো চাহিদা বিধির মূল বক্তব্য কি স্যার? একটু খেয়াল করবেন স্যার। কেউ যদি চাহিদা বিধির মূল বক্তব্য এক বাক্যে বলতে বলে, তাহলে আমি বলবো দাম এবং চাহিদার সম্পর্ক হচ্ছে চাহিদা বিধি। এক কথায় যদি লিখতে বলে, তাহলে দাম আর চাহিদার মূল সম্পর্ক হচ্ছে চাহিদা বিধি। দাম ও চাহিদার সম্পর্ক হচ্ছে চাহিদা বিধি। এটা লোকে এক কথা, যারা এক কথা দিতে চায়, সম্পর্ক হচ্ছে দাম ও চাহিদা সম্পর্ক হচ্ছে চাহিদা বিধি। চাহিদা বিধি। আচ্ছা, এখন আমি একটু বিস্তৃতভাবে কথা বলি। আমি সব জায়গায় একটা কমন কথা বলি, সেই কমন কথাটা কি স্যার? একটু খেয়াল করবেন। দেখতেছেন তো, ভিডিও দেখতেছি বারবার হইতেছেনি, কারণ আগের ক্লাসে ভিডিও হয়নি, বিপদে পড়ে গেছিলাম। তো চাহিদা বিধি কি স্যার? এখন একটু বিস্তৃতভাবে বলে আমার কথা শুনতেছেন? আচ্ছা, আমি শোনেন। তো চাহিদা বিধি কাকে বলে? অন্য অন্য অবস্থায় স্থির থেকে, বারবার ওই কথাটা রিপিট হইতেছে, তাই ওই কথাটা আগে বুঝাইছিলাম। নির্ধারক, অন্যান্য অবস্থায় স্থির থেকে,
অন্যান্য অবস্থা স্থির থেকে, স্থির, অন্যান্য অবস্থায় স্থির ধরে খেয়াল করেন। আমরা তখন শুনছিলাম চাহিদা কাকে বলে। চাহিদা বলতে বুঝছি আমরা কি, ক্রেতার ইচ্ছা। কিন্তু এই জায়গায় ক্রেতার ইচ্ছাটা হচ্ছে চাহিদা, আর দাম আর চাহিদার সম্পর্ক হচ্ছে চাহিদা বিধি, রিলেশনশিপ। অর্থাৎ স্যার আমি যদি তো চাহিদা বিধি কাকে বলে, অন্যান্য অবস্থায় স্থির ধরলে, অন্যান্য অবস্থায় স্থির রেখে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। কি স্যার, অন্যান্য অবস্থায় স্থির ধরে দাম বাড়লে চাহিদা কমে, চাহিদা কমে, আর দাম কমলে চাহিদা বাড়ে। দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা, আবার বলি, চাহিদা বাড়ে। অর্থাৎ কি স্যার, দুইটা কি বিপরীতমুখী। তেলে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। দাম আর চাহিদার এই বিপরীতমুখী সম্পর্ক অর্থাৎ মাইনাস সম্পর্ককে কি বলা হয় স্যার, চাহিদা বিধি বলা হয়। আবার বলি, দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। দাম এবং চাহিদার এই বিপরীতমুখী সম্পর্ককে চাহিদা বিধি বলে। দাম ও চাহিদার এই বিপরীতমুখী সম্পর্ককে, বিপরীতমুখী সম্পর্ককে চাহিদা বিধি বলে, সম্পর্ককে চাহিদা বিধি বলে। অর্থাৎ স্যার তাদের সম্পর্কটা কি স্যার, নেগেটিভ, তাহলে সম্পর্ককে চাহিদা বিধি বলে। এটা হলো চাহিদা বিধির মূল বক্তব্য। এটা হইলো কি স্যার বইয়ের ভাষায় অ্যাপ্রোপ্রিয়েট একটা সংজ্ঞা। কিন্তু আপনি যদি এত পেছে না যেতে চান তাহলে এভাবে লিখবেন, দাম ও চাহিদার সম্পর্ক হচ্ছে চাহিদা বিধি। আমি কি বোঝাইতে পারছি স্যার? ডান স্যার। তো দাম বুঝছেন না, বুঝলে বলেন। আচ্ছা স্যার, এখন আমরা চাহিদা বিধির মূল বক্তব্য পাইলাম। পরের টপিকে কি যাম একটু বলেন তো। পরের টপিক হচ্ছে স্যার চাহিদা বিধির অনুমিত শর্ত বা অনুমোদিত শর্ত, একই কথা স্যার। তো তার আগে কি করব স্যার, আমরা অনুমিত শর্ত বা অনুমোদিত শর্ত একই কথা স্যার। তো মূল বক্তব্যটা মুসলাম, জায়গা কম, তো এই জায়গায় খেয়াল করেন, মূল বক্তব্য মুসলাম। যারা যারা লিখছেন তো আলহামদুলিল্লাহ, না হলে গ্রুপ মানে পোস্ট ভিডিওটা দেখে লেখা ফেলেন। তো অনুমিত শর্তটা কি খেয়াল করেন স্যার, অনুমোদিত শর্ত বা অনুমিত শর্ত, অনুমিত শর্ত। আচ্ছা শর্তগুলা কি স্যার খেয়াল করেন। এখন চাহিদা বিধির কথা হচ্ছে কি খেয়াল করেন, আমি যদি একটা সমীকরণ থেকে চাহিদা বিধি আঁকতে বলি, কিউডি, খেয়াল করেন স্যার, কিউডি 10 - 2p, এটা আমি কমন সব জায়গায় বলি, ঠিক আছে, এই সমীকরণটা, কারণ আঁকতে সহজ হয় সমীকরণ দেখে চিত্র আঁকতে। তো এই জায়গায় যদি চিত্রটা আঁকি একটু খেয়াল করবেন, তো যদি পি কিউডি, পি আরেকটা কি স্যার কিউডি, তো পি এর মান 1 2 3 ধরি, যদি 1 2 3, চাহিদা দিলে কি হবে স্যার 8 6 4, এটা আমি কমন সব জায়গায়, বুঝছেন। তো এই কারণে এটা আইকা ফেলি। তো এই জায়গায় দেখেন তাহলে কি 2 4 6 8, 2 4 6 8, নিচে থাকে হইল গিয়া চাহিদা, উপরে থাকে হইল গিয়া দাম। দাম কি 1 2 3, 1 2 3, পাশে চিল্লাচিল্লি হইতেছে, এর জন্য সরি স্যার, কারণ আমার এলাকা তো, মানে আমি আর কি বলবো, রাস্তার পাশে বাড়ি। যাই হোক স্যার, দাম 1 টাকা হলে চাহিদা কত স্যার 8 একক। দাম 2 টাকা হলে চাহিদা কত স্যার 6 একক। দাম 3 টাকা হলে চাহিদা কত স্যার 4 একক। এখন যদি আমি রেখাগুলা মিলাই তাহলে রেখাটা এমন হবে স্যার, অর্থাৎ স্যার রেখাটা যে উপর দিক থেকে নিচের দিকে আইতেছে না, এটাই চাহিদা বিধি। আমি কি বুঝিতে পারতাছি স্যার, বুঝছেন? আচ্ছা, রেখার যে উপর থেকে নিচে যাইতেছে না স্যার, এটাই চাহিদা বিধি। অর্থাৎ মাঝখানে বিপরীতমুখী সম্পর্ক থাকার কারণে দাম বাড়তেছে, চাহিদা দেখেন কি হইতেছে স্যার, একটু খেয়াল করেন স্যার, দাম বাড়তেছে, চাহিদা কি উপর দিক থেকে বেশি ছিল, নিচের দিকে কমতেছে। অর্থাৎ স্যার ওদের মধ্যে যে বিপরীতমুখী রিলেশনটা, এটাই হলো চাহিদা। আচ্ছা ডিডি রেখা, তাহলে বিপরীতমুখী হওয়ার জন্য কি কি করতে হবে স্যার, কি কি শর্ত মানতে হবে, যে শর্ত মানলে এই বিপরীতমুখী সম্পর্কটা হবে, সেই শর্তগুলারই বলবো অনুমিত শর্ত বা অনুমোদিত শর্ত, একই কথা স্যার। 1 নম্বর শর্ত কি স্যার, আমি বারবার ওই কথাটা কমন বলতাম, মনে আছে, চাহিদা বিধির দেখেন, আপনি যে বিধির মূল বক্তব্য লেখেন ওদিক থেকে 4-5টা শর্ত লিখতে পারবেন, অনুমোদিত শর্ত। আমি কি বলছি স্যার, অন্যান্য অবস্থায় স্থির ধরতে হবে। এখন অন্যান্য অবস্থায় কি কি আছে, তাহলে আমি যদি বলি দামের লগে আয়েরও পরিবর্তন হয়, তাহলে চাহিদা বিধি কাজ করবে না। অর্থাৎ কি, এই জায়গায় যে কোনো একটা উপাদান পরিবর্তন হবে, বাকিগুলো স্থির ধরতে হবে। অর্থাৎ কি, দামের সাথে কি, দামের সাথে আয়ের পরিবর্তন হবে না, সাথে আয়ের পরিবর্তন হবে না, দামের সাথে আয়ের পরিবর্তন হবে না। আমি কি বুঝতে পারছি স্যার? আচ্ছা 2 নাম্বার কি লিখতে পারি স্যার,
2 নাম্বার লিখতে পারি রুচিশীল দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কাজ করবে না। কেমন স্যার খেয়াল করেন, রুচিশীল নেশাজাত দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কাজ করে না। কারণ স্যার দেখেন, যদি রুচিশীল দ্রব্য, কাচ্চি বিরিয়ানির দামও বাড়ে, মানুষ কি কাচ্চি বিরিয়ানি খাওয়া ছেড়ে দিবে? অবশ্যই ছাড়বে না। নেশাজাত দ্রব্য যেমন সিগারেট, পান, এগুলোর যদি দাম বাড়ে চাহিদা কি কমে যাবে? অবশ্যই কমবে না। তার মানে কি নেশাজাত দ্রব্য আর রুচিশীল দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কাজ করে না। রুচিশীল আর নেশাজাত দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কাজ করে না। নেশাজাত দ্রব্যে চাহিদা বিধি কাজ করে না। চাহিদা বিধি কাজ করে না। আমি কি বুঝাইতে পারতাছি স্যার? স্যার আছেন? আচ্ছা, 3 নাম্বারটা কি স্যার? দেখেন, দামের সাথে আয়ের পরিবর্তন হবে না, তেলে চাহিদা বিধি কাজ করবে না। রুচিশীল আর নেশাজাত দ্রব্য হলে চাহিদা বিধি কাজ করবে না। জীবন ধারণের দ্রব্য হলে ওই জায়গায় চাহিদা বিধি কাজ করবে না। যেমন স্যার করোনার ভ্যাকসিন, তো ওই ভ্যাকসিনের দাম যতই হোক মানুষ কি চাহিদা কমায় দিবে? অবশ্যই কমাবে না। তাহলে জীবন ধারণের দ্রব্যের জন্য কি, ধারণের দ্রব্যের জন্য চাহিদা বিধি কাজ করে না। জীবন ধারণের দ্রব্যে চাহিদা বিধি কাজ করে না। দ্রব্যে চাহিদা বিধি কাজ করে না। চাহিদা বিধি কাজ করে না। ঠিক আছে স্যার। 4 নাম্বার কি লিখতে পারি স্যার? 4 নাম্বার লিখতে পারি হইল গিয়া স্যার, একটু খেয়াল করেন, মনোযোগ দেন, ভোক্তা যুক্তিশীল হবে, অর্থাৎ পাগলের উপর চাহিদা বিধি কোনোদিন কাজ করবে না। ভোক্তা কি হবে স্যার? যুক্তিশীল। আচ্ছা ঠিক আছে স্যার। লাস্ট 5 নাম্বার কি লিখতে পারি স্যার? 5 নাম্বার কি হইতে পারে বলেন তো এই জায়গায়? দেখেন 5 নাম্বার কি হইতে পারে স্যার? 5 নাম্বার হইতে পারে স্যার, আবারও বলতেছি, 5 নাম্বার হইতে পারে এই জায়গায় সরকারের ভূমিকা থাকবে না, বা ওই যে অন্য অবস্থায় যেগুলো ধরছেন সেগুলো একবার উল্লেখ করে দিলে দেখবেন কত বড় হয়ে যায়। আপনি চাইলে প্রত্যেকটা আলাদা আলাদা শর্ত ধরতে পারেন, বা সময় স্থির ধরতে হবে। সময় পরিবর্তন করলে কি চাহিদা বিধি কাজ করবে না, সময় স্থির ধরতে হবে। সময় স্থির বা বাজারের ক্রেতার সংখ্যা স্থির ধরতে হবে স্যার। কথা বুঝতে পারছেন স্যার? স্যার এত কষ্ট করে আমি পড়াইতেছি, এরপরও স্টুডেন্ট আইসা বলবে যে কি জানেন, বলবেন যে ভাইয়া আমার একটু পাস করায় দেন, হাতে পায়ে ধরবে, এটা করবে। আরে বাবা, আমার সামনে, তোমার সামনে সলিউশন, তুমি সলিউশন এদিকে না দেখা হাতে পায়ে ধরতেছো, তাহলে কেমন জিদ লাগে? ডাক্তারের কাছে যে ডাক্তার ওষুধ লিখে দিছে, ডাক্তার হাতে পায়ে তুললে হবে? ডাক্তার ভালো করে দেন, ডাক্তার ওষুধ লিখছে, ওষুধটা খাইতে হবে, দেন কি হবে? তুমি সুস্থ হবে, তাই না? ব্যাপারটা তো এমনই। পোলাপাইনের যেমন রিয়াক্ট দেখে আমি বলদ হয়ে যাইগা, না পারি কইতে, না পারি সইতে। অর্থাৎ কি স্যার, চাহিদা বিধির আমরা অনুমিত শর্তগুলো কি কি বললাম স্যার? চাহিদা বিধির অনুমিত শর্ত প্রথমে লোক দামের সাথে আয়ের পরিবর্তন হবে না, রুচিশীল আর নেশাজাত দ্রব্য চাহিদা বিধি কাজ করে না, ঠিক আছে। তারপরে লোকে জীবন ধারণের দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কাজ করে না, ভোক্তা যুক্তিশীল হবে। 5 নম্বরের লোকে সময় স্থির ধরতে হবে স্যার, সময় পরিবর্তন হলে চাহিদা বিধি কাজ করে না। সময় স্থির হবে, সময় স্থির না হলে চাহিদা বিধি কাজ করে না। অর্থাৎ চাহিদা বিধির প্রথম স্টেপ মূল বক্তব্য শেষ, অনুমিত শর্ত শেষ। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে শর্ত সেটা হচ্ছে কি স্যার? চাহিদা বিধির ব্যতিক্রম, যেটা জানা সবচেয়ে বেশি জরুরি। আচ্ছা, আমি আগে যখন ব্যতিক্রম করাইছি তখন কি বলছি স্যার? চাহিদা বিধির যেগুলো আছে সেগুলো অনুমিত শর্ত, এগুলোর যদি পজিটিভ থেকে নেগেটিভ করে দেন তাহলে কাজ হবে। যেমন দামের পরিবর্তনের সাথে আয়ের পরিবর্তন হলে চাহিদা বিধি কি হবে স্যার? কাজ করবে না ওই জায়গায়, অর্থাৎ ওই জায়গায় চাহিদা বিধি অক্ষম। এখন একটু চিন্তা করেন, রিসেন্ট একটা মেয়ে আমার গ্রুপে মেসেজ দিয়ে একটা মানে ওর টেস্ট পরীক্ষার প্রশ্ন দিয়েছিল, ওই জায়গায় চাহিদা বিধির 2 নম্বর লাইনে লেখা আছে আয় পরিবর্তন হলেও চাহিদা বিধি কি করতেছে না, এই জায়গায় কাজ করতেছে না, অর্থাৎ চাহিদার কোনো পরিবর্তন হচ্ছে না। এটা কেন? এই জায়গা থেকেই দেখেন কথার উত্তর, আমার পড়ার মধ্যে উত্তর কি স্যার? আয় পরিবর্তন হওয়ার সাথে সাথে যদি অন্য উপকরণ পরিবর্তন হয় তখন আয় পরিবর্তন হলেও চাহিদা বিধি কাজ করবে না। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা দেখেন স্যার, একটু পোস্টে যান, পোস্টে যাওয়ার পর লেখা আছে স্যার আয়ে পরিবর্তন হলেও, আমরা জানি কি স্যার এই জায়গায় আয় স্থির ধরতে হবে না। এখন এই জায়গায় কি বলছে স্যার? আয়ের পরিবর্তন হবে, অর্থাৎ আমরা চাহিদা বিধি দেখেন স্যার, আমরা চাহিদা কি জানি? চাহিদা কি কি সাথে পরিবর্তনশীল? দাম, তারপর আয়, তারপর কি স্যার? রুচিশীল দ্রব্য, টেস্ট, তারপর কি স্যার? ওয়েদার, তাই না? এগুলো বলছিলাম না স্যার? এখন এই জায়গায় সবগুলো স্থির না ধরে শুধুমাত্র কি ধরছে স্যার? সবগুলো স্থির ধরে শুধুমাত্র আয়ের সাথে পরিবর্তন দেখাইছে। তার মানে কি স্যার? তার মানে হইল গিয়া স্যার, খেয়াল করেন, আয়ের পরিবর্তন হইলেও কি হইব না স্যার? স্যার একটু দাঁড়ান স্যার, একটু দাঁড়ান। আমি স্যার কথা শুনতেছেন? আচ্ছা স্যার আমি এখন বলি, শোনেন, আমি বলতেছি স্যার, খেয়াল করেন স্যার, ওই যে বাইরে পোলাপেন চিল্লাইতেছে তো, একটু কথা বলে আসতাম। আব্বা একটু বলো তো বাইরে পোলাপেন না চিল্লাইতে। আচ্ছা স্যার একটু খেয়াল করেন স্যার,
সেটা হচ্ছে স্যার আমি বলছি ওই জায়গায় প্রশ্নই ছিল যে আয়ের পরিবর্তন হইতেছে, এই জায়গায় দাম স্থির, সময় স্থির, অন্যান্য উপকরণ স্থির, শুধু আয়ের পরিবর্তন হওয়ার ফলেও চাহিদা বিধি কাজ করতেছে না কেন, মাত্র চাহিদা বাড়তেছে না বা কমতেছে না কেন। এখন চিন্তা করেন আমি যদি দামের পরিবর্তন করি, ঠিক আছে, আমি এই জায়গায় কি দেখাইছি, শুধু দামের সাথে চাহিদা বিধি দেখাইছি, তাই না স্যার, শুধু দামের সাথে চাহিদা বিধি দেখাইছি। কিন্তু এই জায়গায় ধরেন যদি দামের লগে আয়ও পরিবর্তন হইতেছে, এক লগে দুইটা উপকরণ পরিবর্তন হইতেছে, তাহলে কি চাহিদা বিধি কাজ করবে? চিন্তা করেন যে এখন দামও পরিবর্তন হইতেছে, পাশাপাশি আরেকটা উপকরণ পরিবর্তন হইতেছে, কি আয়। আমি দামের পাশে যদি আরেকটা ঘর দিয়া দিই, আয়, খেয়াল করেন আয়। এখন এই জায়গায় দেখেন আমি আয় ধরলাম 1 2 3। এখন আমার কথা শুনেন, আপনি কোনটা দিয়ে আঁকবেন, দাম দিয়ে আঁকবেন না আয় দিয়ে আঁকবেন? এখন আপনার মাথা ঘোরান, মানে মাথা ক্যাচ করান, এটা কিভাবে সম্ভব? সম্ভব? এক লগে দুইটা স্বাধীন চলক দেওয়া, একটা অধীন চলক দেওয়া সম্ভব কোনো দিন স্যার? তো এই জায়গায় দেন দামও দিলাম, লগে কি আয়ও দিলাম। এখন আমি বলি স্যার আয়ের ক্ষেত্রে তো চাহিদা কি, দাম বাড়লে চাহিদা বাড়ার কথা, আমার কথা বোঝেন নাই স্যার? দামের লগে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক, কিন্তু আয়ের লগে সমমুখী সম্পর্ক। কিন্তু দুইটা উপকরণ এক লগে দিলে তো চাহিদা কোনটার কথা শুনবো? চাহিদা বলো দেয়া যাবো, আমি কার দিকে তাকাবো? উদাহরণস্বরূপ যদি বলি, চিন্তা করেন দাম বাড়তেছে চাহিদা কমতেছে, কিন্তু আপনার আয় হুট করে বেড়ে গেল, তখন কি চাহিদা না কমা কি বাড়বো না কমবো? বলেন তো? অবশ্যই বাড়বো। আয় বেড়ে গেছে দেখেন, তাহলে আপনি একটা নির্দিষ্ট সময় শুধুমাত্র একটা উপকরণের পরিবর্তন করবেন, বাকি উপকরণগুলো কি ধরতে হবে স্যার? স্থির ধরতে হবে। আমার কথা বুঝছেন? না বুঝলে প্রশ্ন করেন, বা না বুঝলে প্রশ্ন করেন, আমি আবার বোঝাবো। আমি এই জর্নীয় বৈশাখী কেন জানেন? আপনাদের বোঝানোর জন্য। আমার কথা বুঝতে পারছেন? বুঝছেন না বোঝেন নাই? সত্য করে বলেন, আমি কিন্তু বুঝি, বয়েস শুই না বুঝি। বলেন বুঝছেন কি বোঝেন নাই? সত্য বোঝেন নাই না? বোঝেন নাই বলেন। আচ্ছা আমি তাহলে এটা বোঝাই দিব, একটু একটু স্কিপ, একটু আমরা কথাটা আগেই তারপর আমি বোঝাই দিই, হ্যাঁ তাহলে বুঝবেন। একটু আমি এই কথাটা আমি একটু পরে বোঝাই, ঠিক আছে? দেন আমরা কি এই জায়গায় দেখেন, প্রথম চাহিদা বিধির মূল বক্তব্য শেষ করলাম, তারপর চাহিদা বিধির অনুমিত শর্ত বাদ দিলাম, তারপর কি স্যার চাহিদা বিধির ব্যতিক্রমটা করি, তারপর বুঝবেন ইনশাল্লাহ, এতটুকু গ্যারান্টি। হ্যাঁ স্যার, তো চাহিদা বিধির ব্যতিক্রম করতেছি, হ্যাঁ আমি এগুলো মুছলাম, তো চাহিদা বিধিটা মুছলাম, চাহিদা বিধির কি করতেছি স্যার? ব্যতিক্রম। আসেন স্যার, চাহিদা বিধির ব্যতিক্রম বলতে পারেন, সমালোচনা বলতে পারেন, বা চাহিদা বিধির কি স্যার সীমাবদ্ধতা বলতে পারেন, একই কথা স্যার, যে যেটা বলে সমস্যা নেই। তো আমরা এখন কি চাহিদা বিধি কোন জায়গায় ব্যতিক্রম? আচ্ছা চাহিদা বিধি মানে কি বলেন তো? চাহিদা বিধি মানে হচ্ছে কি, চাহিদা এবং দামের বিপরীতমুখী সম্পর্ক, অর্থাৎ চাহিদাটা কি, চাহিদা রেখে উপর দিক থেকে কই যাবো স্যার? নিচের দিকে যাবো, তাই না স্যার? এটাই চাহিদা বিধি, এটাই কি স্যার চাহিদা বিধি। কিন্তু ব্যাপারটা যদি অন্যরকম হয়, দাম বাড়লে তো চাহিদা কমার কথা, কিন্তু দাম বাড়লে যদি চাহিদা না কমে বরঞ্চ বাড়ে, তখন চাহিদা বিধি মানবে না। উদাহরণস্বরূপ দেখেন, একটারে বলে গ্রিফেন দ্রব্য, চাহিদা বিধির ব্যতিক্রম এক কি স্যার? সবচেয়ে ইম্পর্টেন্ট VVI কি স্যার? গ্রিফেন দ্রব্য। গ্রিফেন বানানটা ভুল হইতে পারে, গ্রিফেন দ্রব্য। আচ্ছা গ্রিফেন দ্রব্য, এটার নাম গ্রিফেন কেন দেওয়া হয়েছে জানেন? একজন প্রফেসর ছিল, নাম ছিল কি? প্রফেসর গিফেন। আচ্ছা গিফেন না? আচ্ছা গরিশের গিফ ফয়কের ফ্যান, তাই না? আচ্ছা গিফেন নামের একজন প্রফেসর ছিল, সে মার্শালের চাহিদা বিধির নির্মাতাকে জানেন? চাহিদা বিধির নির্মাতা হচ্ছে আলফ্রেড মার্শাল। কথা বুঝতে পারছেন? তো মার্শালের এই চাহিদা বিধি নিয়ে ভাবতা ছিল যে চাহিদা বিধিটা আসলে কিভাবে কাজ করে। মানে হঠাৎ করে দেখলো স্যার একটা মানুষের সরগম কেমন, ধরেন এই জায়গায় ভাবেন বস্তির লোকেরা 70 টাকা কেজি চাল তারা প্রত্যেক দিন, 70 টাকা মানে হিউজ একটা ব্যাপার যারা বস্তিতে থাকে, কথা বোঝেন নাই স্যার? তো তাদের কাছে 70 টাকা কেজি চাল খাওয়াটা সম্ভব না। তো যারা বস্তির লোক দেখেন, চালেও শর্করা আছে, আলুতেও শর্করা আছে। আমার কথা বুঝতে পারতেছেন? চালেও শর্করা আছে, আলুতেও শর্করা আছে। আমার কথা বুঝতে পারতেছেন স্যার? বুঝতেছেন? অর্থাৎ চালেও শর্করা আছে, তারপর কি স্যার আলুতেও শর্করা আছে, তাই না স্যার? হ্যাঁ, তো এই জায়গায় দেখেন স্যার, তারা যদি চাল না কিনা আলু কিনে, আলুর কেজি 10 টাকা, তাই না স্যার? অনেক গরিব আছে যারা কি চাল কিনা খাওয়ার মতো সামর্থ্য নাই, তারা কি কিনা খায় স্যার? তারা কি কিনা খায় স্যার? আলু কিনা খায়। আমার কথা বুঝতে পারতেছেন স্যার? মানে কি কম আর কষ্টের কথা স্যার, চাল না কিনতে আলু, আমার নামও আলামিন, পোলাপেন আমার আলু কয়ে চেতায়, ঠিক আছে? তো এই জায়গায় আর কি কর আছে? কর তো কিছুই নেই। দাঁড়ান একটু স্কিপ। একটা হচ্ছে গিফেন দ্রব্য, আর একটা হচ্ছে স্যার ব্যাবলেন দ্রব্য। তো আজকে বলতেছিলাম গিফেন দ্রব্য সম্পর্কে স্যার।
আচ্ছা স্যার, গ্রিফেন দ্রব্য কাকে বলে স্যার? অনলাইন ক্লাস নিতেছি স্যার, কিছু মনে করেন না স্যার, বুঝতেই পারতেছেন সব দিকই তাকে আমার কাজ করতে হবে, কথা বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে বলতেছি স্যার, গিফেন দ্রব্য কাকে বলে স্যার? তো প্রফেসর গিফেন দেখলো যে মানুষ তখন চাল খাইতেছে না, চালের বদলে কি খায় স্যার? আলু খাইতেছে। এখন একটা উদাহরণ দিলে একটু ঠাস করে বুঝে যাবেন ব্যাপারটা। আমি আবার বলতেছি, একটু উদাহরণ দিলে কি হইব ঠাস করে বুঝবেন, একটু খেয়াল করেন স্যার, আমি একটু উদাহরণ দিতেছি। হ্যাঁ স্যার, ঠাস করে বুঝে যাবেন। তো এই জায়গায় ধরেন দাম, আর এই জায়গায় কি স্যার? চাহিদা। খেয়াল করেন স্যার, দাম, আলুর দাম যখন 15 টাকা, তখন চাহিদা ধরেন 10 জন কিনতেছে বা 10 একক। এখন সেম জিনিসটাই যদি দেখেন আলুর দাম যদি 70 টাকা হয়ে যায়, তখন কি মানুষ আর আলু কিনা খাইতে পারবো? অবশ্যই আলু কিনা খাওয়ার, যে আলুর দাম 15 টাকা, তাই না? এখন তাই আলু কিনা খাইতেছে চালের বদলে, কিন্তু আলুর দাম যদি 70 টাকা হয়ে যায়, তখন কি আর আলু খাবে? তখন তো চালই খাবে। আমার কথা বোঝেন নাই স্যার? বুঝতে পারছেন স্যার? তো এই ক্ষেত্রে কি হবে স্যার? আলুর দাম 70 টাকা হইলে স্যার আলু কিনা খাওয়ার মতো সামর্থ্য নাই। তো আলুর দাম ধরেন সামান্য বাড়ছে, সামান্য বাড়ছে কি স্যার? খেয়াল করেন, আলুর দাম 15 টাকা থেকে হয়ে গেছে হইলে ধরেন 18 টাকা, কথা বুঝতে পারছেন? বা আলুর দাম 15 টাকা থেকে হয়ে গেছে ধরেন 16 টাকা, মানে 1 টাকা বাড়ছে। তখন মানুষের মধ্যে একটা ভয় ঢুকে যাবে, যেমন কয়েকদিন আগে পেঁয়াজ নিয়ে যে কাহিনী হয়েছে, পেঁয়াজের দাম যদি সামান্য বাড়ে, তখন মানুষের মনে কামড় দিছে, এই না পেঁয়াজের দাম বেড়ে গেল গা, কথা বুঝেন নাই স্যার? তখন চিন্তা করেন, আলুর দাম যদি 1 টাকা বাড়ে, তখন কি চাহিদা বাড়বে না কমবে? তখন 1 টাকা বাড়লে তাদের মনে একটা ভয় ঢুকে যাবে, বলবে আই হ্যাঁ রে, মনে হয় আলুর দাম হুড় হুড় করে আরও বেড়ে যাবে। তখন কি করবে স্যার? তারা 10 জন কিনতো, এখন এক লগে কি কিনবে স্যার? একজন এক লগে কিনবে, ওই লগে স্যার ধরেন 50 জন। অর্থাৎ কি, তারা স্টক করে রাখতে চাইতেছে। দেখেন চিন্তা করেন, দাম বাড়ছে, চাহিদা কি বাড়ছে না কমছে? একটা জিনিস চিন্তা করেন তো, বাড়ছে, কিন্তু চাহিদা বাড়ছে না কমছে এটা বলেন? আমরা জানি তো দাম বাড়লে চাহিদা কমার কথা, এই জায়গায় চাহিদা বাড়ছে না কমছে বলেন তো? 10 জন কিনতে এখন 50 জন, চাহিদা বাড়ছে। কেন বাড়ছে স্যার? কারণ তাদের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে আলুর দাম অল্প বাড়ছে, যদি বেশি বাড়ে তাহলে তো আলু খাওয়ার মতো সামর্থ্য নাই। অর্থাৎ যারা গরিব তারা কি করতে পারবে না স্যার? আলু কিনা খাইতে পারবে না। একটু চিত্রটা যদি আমি একটু আঁকি, খেয়াল করেন স্যার, দেখেন 5, 10, 15, 20, তাই তো? 5, 10, 15, 20, আমার কথা বুঝছেন? আর 10, 20, 30, 40, 50, খেয়াল করেন, 10, 20, 30, 40, 50, আমার কথা বুঝছেন? খেয়াল করেন, দাম যদি 15 টাকা হয়, চাহিদা তখন কত স্যার? 10 একক, খেয়াল করেন, কথা বুঝছেন? এখন দাম যদি 1 টাকা বাড়ে, খেয়াল করেন, দাম কত হয়েছে স্যার? 16 টাকা হয়েছে ধরেন, তখন চাহিদা কি বাড়ছে না কমছে? চাহিদা বাড়ছে। চাহিদা বাইরে কত হয়েছে? 50, হিউজ পরিমাণের বাড়ছে। আমি কি বুঝতে পারতেছি স্যার? স্যার স্যার বুঝছেন? আচ্ছা, দাম যদি 1 টাকা বাড়ছে, এই জায়গায় দাম 1 টাকা বাড়লে চাহিদা বাড়বে না কমবে? অবশ্যই চাহিদা বাড়তেছে। খেয়াল করেন স্যার, দাম 1 টাকা বাড়ছে, আর এই জায়গায় চাহিদা বাড়ছে কত স্যার? 40 একক বাড়ছে। অর্থাৎ স্যার এই জায়গায় চাহিদা বিধি অ্যাপ্লাই হয়নি, রেখা চাহিদা রেখা, কিন্তু স্যার কি চাহিদা বিধি অ্যাপ্লাই হয়নি। কেন স্যার? কারণ এই জায়গায় গরিবের দ্রব্য নির্দেশ করে। গরিবের দ্রব্য সামান্য দাম বাড়লে গরিবরা চিন্তা করে যে দাম বাড়ার একটা প্রবল সম্ভাবনা আছে, যার ফলে কি স্যার, তারা চাহিদা না কমায় বরঞ্চ কি করে স্যার? চাহিদা বাড়ায় দেয়। আর এটারই বলে কি স্যার? চাহিদার বিধি। আমার কথা বুঝতে পারছেন? আচ্ছা স্যার, তাহলে গরিবের বা গিফেন দ্রব্য কাকে বলে স্যার? যদি আমি বলি, দেখেন ওই জায়গায় চাহিদা বিধি ওইটা, কিন্তু চাহিদা রেখাটা কি নিচের দিক থেকে উপর দিয়ে গেছে, মানে প্লাস সম্পর্ক হয়েছে, অর্থাৎ না কইমা বরঞ্চ বাড়ছে। তাহলে গিফেন দ্রব্য কাকে বলে? যেই সকল দ্রব্যের দামের সামান্য পরিবর্তনে দাম না কমে বরঞ্চ দ্বিগুণ হারে বৃদ্ধি পায়, তাকে গিফেন দ্রব্য বলে বা গরিবের দ্রব্য বলে। গিফেন দ্রব্যের আরেক নাম কি? গরিবের দ্রব্য। গিফেন দ্রব্যের আরেক নাম কি? গরিবের দ্রব্য। তাহলে গিফেন দ্রব্য কাকে বলে? যে সকল দ্রব্যের, আবার বলি, যে সকল দ্রব্যের দামের সামান্য বৃদ্ধিতে, যেই সকল দ্রব্যের দামের সামান্য বৃদ্ধিতে, আবার বলি, যেই সকল দ্রব্যের দামের সামান্য বৃদ্ধিতে চাহিদা না কমে বরঞ্চ দ্বিগুণ হারে বৃদ্ধি পায়, তাকে গরিবের দ্রব্য বলা হয়। তাকে গিফেন দ্রব্য বা গরিবের দ্রব্য বলা হয়। গিফেন দ্রব্য বা গরিবের দ্রব্য বলে। আমার কথা বুঝছেন স্যার? গরিবের দ্রব্য বলে। তো গরিবের দ্রব্যের চিত্রটা কেমন স্যার? এই যে এরকম হবে, অর্থাৎ দাম না কমা কি হয়েছে স্যার? বরঞ্চ বাড়ছে দাম। আমার কথা বুঝছেন স্যার? চাহিদা রেখা বিপরীত দিয়ে গেছে। তাহলে গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি অ্যাপ্লাই করা যায় না। কেন অ্যাপ্লাই করা যায় না স্যার? কারণ গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা দামের লগে
ওই সম্পর্ক না দেখায়, মাইনাস সম্পর্ক না দেখায় কি সম্পর্ক দেখায় স্যার? প্লাস সম্পর্ক দেখায়, প্লাস। আর এই জায়গায় কি সম্পর্ক আছে? মাইনাস সম্পর্ক। আমার কথা বুঝছেন স্যার? তাহলে কোন বিধির মধ্যে চাহিদা বিধি কাজ করে না স্যার? গিফেন দ্রব্য। একটা হচ্ছে গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কাজ করে না, বুঝতে পারছি স্যার? আচ্ছা স্যার, এখন আমি স্যার পরেরটা লিখতেছি স্যার। গিফেন দ্রব্য গেল স্যার, পরেরটা হচ্ছে স্যার কি? ভেভলেন দ্রব্য। ভেভলেন দ্রব্য, আবারও বলতেছি, পরের দ্রব্যটা কি স্যার? ভেভলেন দ্রব্য। হ্যাঁ, বড় লোকের দ্রব্য। বড় লোকের দ্রব্য কাকে বলে স্যার বলেন তো? এখন এটা স্যার উল্টা হবে স্যার, বড় লোকের দ্রব্য ভেভলেন দ্রব্য। ভেভলেন দ্রব্য, ভেভলেন দ্রব্য, সরি। ভেভলেন দ্রব্য কাকে বলে স্যার? বা ধনীর দ্রব্য, বড়লোক বা ধনী শ্রেণীর দ্রব্য। যেমন আগেরটা ছিল তোর দ্রব্য, এটা হইল গিয়ে স্যার রাহুলের দ্রব্য, ঠিক আছে? আচ্ছা স্যার, একটু কথা বলতেছিলাম যে ধনী শ্রেণীর দ্রব্য মানে কি স্যার? ভেভলেন দ্রব্য। এখন স্যার আমি একটু কথা বলি, সেটা হচ্ছে স্যার ধনী শ্রেণীর দ্রব্য, ধরেন দুবাইতে এই বিধিটা অ্যাপ্লাই হচ্ছে, চাহিদা বিধিটা। যেমন স্যার এই যে দুবাই, ভেভলেন ছিল আবার ওরকম একজন ধনী ব্যক্তি, সে কি করছে স্যার? এই ধনী শ্রেণীর দ্রব্য সম্পর্কে ধারণা প্রদান করছে। তো এই জায়গায় ধরেন আইফোন তো ওরা কিনে, আবার আইফোনের সাথে কি করে স্যার? আইফোন তো কিনে প্লাস আইফোনের সাথে ওরা কি স্বর্ণ লাগায় বিক্রি করে। তার মানে কি স্যার? ধনী যত নিজের আরো শো অফ করতে পারে তত, হ্যাঁ স্যার, আরো দামি করে, মানে নিজেরা যত শো অফ করে দেখাইতে পারে, তাই তো? তো এই জায়গায় ধরেন আইফোনের দাম ছিল যখন 10 টাকা, খেয়াল করেন, আইফোনের দাম ছিল যখন 10 টাকা, তখন 5 জন কিনতো, ওকে? তো আইফোনের দাম যখন 10 টাকা থেকে আরো বাড়ায় দেয়, বরঞ্চ 100 টাকা করে ফেলে, তখন মানুষ কি কিনা কমায় দিবে না স্যার? এটা বাংলাদেশের আন্দাজে চিন্তা করে না, বাংলাদেশ মোস্ট অফ দ্য কেসেস গরিব, কথা বুঝছেন স্যার? তো এই জায়গায় দেখা যায় যে স্যার ধনীর মধ্যে যদি দেখেন, দুবাইয়ের মধ্যে জিনিসপত্রের প্রাইস বাড়ায় দিছে কত স্যার? 10 গুণ বাড়ায় দিছে, কিন্তু এই জায়গায় চাহিদা কি কমবে ওদের? না স্যার, চাহিদা কমবে না, হয়তো বা আগের মতো হিউজ লোক কিনবে না স্যার, বরঞ্চ বাড়বে স্যার। ধরেন এই জায়গায় 5 জন কিনতে, এখন 6 জন কিনতেছে, আমার কথা বুঝছেন স্যার? তো এই ক্ষেত্রে স্যার আমি আবারও বলতেছি, চাহিদা বিধি রিয়েক্ট করবে কিরকম স্যার? ওই জায়গায় দেখেন স্যার, গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধিটা কি স্যার? এমন ছিল, অর্থাৎ চাহিদা বিধি কি উপর দিকে কম ছিল, নিচের দিকে কি বেশি ছিল, কিন্তু কি চাহিদার মতন কি হয় না, মাইনাস হয় না, হয়েছে প্লাস। আর এই জায়গায় হবে স্যার সেম জিনিসটাই, কিন্তু একটু অন্যরকম। কেমন অন্যরকম হবে জানেন স্যার? ভেভলেন দ্রব্যটা হবে যে এরকম এরকম, খেয়াল করেন স্যার, নিচে হইল গিয়ে 5 6, তাহলে দিলাম হইল গিয়ে ধরেন 5, এই জায়গায় 10, 5, আর এই জায়গায় কত? 10, আর এই জায়গায় দিলাম হইল গিয়ে চাহিদা, আর উপরে দিলাম হইল গিয়ে দাম 10, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 ধরেন। তো এই জায়গায় ধরেন 10, আর ওই জায়গায় কি 100 আছে উপরে, ঠিক আছে? খেয়াল করেন ভিতরে লোকে বাকি দাগগুলা লিখলাম না। তো যখন 10 টাকা দাম, তখন চাহিদা হচ্ছে কত স্যার? 5 একক, খেয়াল করেন স্যার। আর যখন স্যার এটার দাম হয়ে যায় কত? 100 টাকা দাম, তখন চাহিদা কি কমে না, বরঞ্চ কি স্যার বাড়ে, খেয়াল করেন। তখন ধরেন চাহিদা হয়ে যায় কি 6 একক, অর্থাৎ কি স্যার চাহিদা রেখা যেমন গিফেন দ্রব্যের ক্ষেত্রে স্যার এদিকে একটু লেফট হয়, এদিকে লেফট হয় মানে কি স্যার? এদিকে একটু চ্যাপটা হয়, আর এদিকে স্যার উপর দিকে চ্যাপটা হয়, কথা বুঝছেন? এই জায়গায় দামের খেয়াল করেন, চাহিদার পরিবর্তন হয়েছে 1 গুণ, কিন্তু স্যার এই জায়গায় দামের পরিবর্তন হয়েছে 10 গুণ, আমার কথা বুঝতে পারছেন স্যার? তার মানে কি স্যার? গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কাজ করে নাই, ভেভলেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কাজ করে নাই। গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি প্লাস সম্পর্ক দেখাইছে, ভেভলেন দ্রব্যের ক্ষেত্রে কি চাহিদা বিধি প্লাস সম্পর্ক দেখাইছে। অর্থাৎ স্যার চাহিদা বিধিটা কোন জায়গায় অ্যাপ্লাই করেন? এক্সেপশন। এক্সেপশন কখন স্যার? যখন চাহিদা বিধি না মানবো, তখনই এটা এক্সেপশন বা চাহিদা বিধির ব্যতিক্রম হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছি চাহিদা বিধির ব্যতিক্রম কি? তাহলে গিফেন দ্রব্য বুঝলাম, ভেভলেন দ্রব্য বুঝলাম। এখন যদি বলি ভেভলেন দ্রব্য কাকে বলে স্যার, তাহলে সংজ্ঞাটা হবে এমন, সেই যে সকল দ্রব্যের দামের ব্যাপক পরিবর্তনে চাহিদা না কমে বরঞ্চ সামান্য বৃদ্ধি পায়। যেমন দামের ব্যাপক পরিবর্তনে, দামের পরিবর্তন হয়েছে 10 গুণ, কিন্তু চাহিদার পরিবর্তন হয়েছে কি 1 গুণ, কিন্তু কমছে বরঞ্চ বাড়ছে, অর্থাৎ এটার লগে এটা কি প্লাস সম্পর্ক হয়েছে। তাহলে গিফেন ভেভলেন দ্রব্য কাকে বলে? যেই সকল দ্রব্যের দামের, খেয়াল করেন, দামের ব্যাপক পরিবর্তনে চাহিদার হ্রাস না পেয়ে বরঞ্চ সামান্য বৃদ্ধি পায়, সামান্য বাড়ে, তাকে কি বলে স্যার? তাকে ভেভলেন দ্রব্য বলে, ভেভলেন দ্রব্য বলে। আচ্ছা, আমি কি বুঝতে পারছি স্যার? তাহলে ভেভলেন দ্রব্য কাকে বলে স্যার? গিফেন দ্রব্য হইল গিয়া স্যার এদিকে লেফট হয়,
আর ভ্যাবলেন দ্রব্য কি হয় স্যার, উপর দিকে লেফট হয়। আমার কথা বুঝতে পারছেন? অর্থাৎ গিভেন ভ্যাবলেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কাজ করে না। আমি দুইটা জিনিস বোঝাইলাম, এই দুইটা জিনিস খুব খুব ইম্পর্টেন্ট। চাহিদা এটা খতে না আসলে গরুর ঘত মাঝে মাঝে দেখছি আমি আসছে, কিন্তু খতে আসার চান্স বেশি। এই দুইটা প্রশ্ন তাহলে চাহিদা বিধির ব্যতিক্রম দুইটা জিনিস পেলাম, আরও তিনটা জিনিস দিতে হবে, কারণ আমরা ব্যতিক্রম 5টা সবসময় দেওয়ার চেষ্টা করি। স্বল্প সময় এত বেশি, আপনি বইয়ে অনেকগুলো পাইবেন, কিন্তু কি স্যার আমি দেওয়ার চেষ্টা করি সবসময় 5টা। ওকে, তো এই জায়গায় দুইটা জিনিস পাইলাম। তারপর 3 নম্বর জিনিসটা কি হইতে পারে স্যার? 3 নম্বর হচ্ছে স্যার সাধারণ দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কাজ করে না। অর্থাৎ সাধারণ যে সকল দ্রব্য আছে সেই সকল দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কাজ করে না। যেমন স্যার তেল, নুন, পেঁয়াজ, এগুলোর যদি দাম বাড়েও চাহিদা কি হুড়হুড় করে কমে যাবে স্যার? বরঞ্চ স্বাভাবিক থাকবে। তেলে এটা হলো কি স্যার সাধারণ দ্রব্য। সাধারণ দ্রব্যে চাহিদা বিধি কাজ করে না। সাধারণ দ্রব্যে চাহিদা বিধি কাজ করে না। দ্রব্যে চাহিদা বিধি কাজ করে না। এখন স্যার একটা জিনিস খেয়াল করবেন, দ্রব্য 3টা বললাম। একটা সাধারণ দ্রব্য, সাধারণ দ্রব্য হলো নিত্যনৈতিক দ্রব্য, যা ছাড়া চলাই যায় না, যেমন তেল, নুন, পেঁয়াজ। আরেকটা হচ্ছে গরিবের দ্রব্য। গরিবের দ্রব্য কি? যারা কিনা খাইতে পারে না। তেল, নুন, পেঁয়াজ কিন্তু তারাও কিনা খায়, কিন্তু স্যার কি স্যার আমার কথা বুঝেন, পার্থক্য বুঝেন। তেল, নুন, পেঁয়াজ কিন্তু তারাও কিনা খায়, কিন্তু তারা মৌলিক যে খাবারটা, যেমন আমাদের মৌলিক খাবার ভাত, ওরা মৌলিক খাবার ভাতই খাইতে পারে না, যেমন আফ্রিকা। আমার কথা বুঝেন নি স্যার? ভাতের বদলে কি খায়? আলু খায়। ওইটারে বলে গরিবের দ্রব্য, ওইটা সাধারণ দ্রব্য না। সাধারণ দ্রব্য বলতে বোঝা হইল গিয়া স্যার যেটা লাগবেই, যেমন আমরা এখন পানি কিনা খাই, এখন পানিটা কি সাধারণ দ্রব্য, কিন্তু যারা পানি কেনার মতো টাকা থাকবে না, তখন পানিটাও তার কাছে কি হয়ে যাবো? গরিবের দ্রব্য হয়ে যাবো। আমার কথা বুঝছেন স্যার? সাধারণ আর গরিবের দ্রব্যের মধ্যে কিন্তু তফাৎ আছে, এটা বুঝছেন স্যার? তাহলে স্যার কি সাধারণ দ্রব্যের চাহিদা বিধি কাজ করে না, চাহিদা বিধি কাজ করে না। আমি আর লিখলাম না, কাজ করে না। তাহলে সাধারণ দ্রব্য কি স্যার? যে সকল দ্রব্য নিত্যনৈতিক ব্যবহার করা হয় তাকে সাধারণ দ্রব্য বলে। যেমন যেমন নুন, চিনি, কথা বুঝছেন? নুন, চিনি, মরিচ, কথা বুঝছেন স্যার? 4 নম্বর কি স্যার? জীবন ধারণের দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কাজ করে না। জীবন ধারণের দ্রব্য কোনগুলা স্যার? যেমন স্যার ওই যে বললাম প্রয়োজনীয় ভ্যাকসিন, যতই দাম হোক তোমার কি চাহিদার কোনো পরিবর্তন হবে? অবশ্যই কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ জীবন ধারণের জন্য দ্রব্য যে সকল আছে সেগুলোর ক্ষেত্রে চাহিদা বিধি কাজ করে না। তাহলে এটা কি? ভ্যাকসিন। না 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 ভাইয়া, বস্ত্র না। একটা হইল গিয়া যেটা ছাড়া তুমি জীবন চালাইতেই পারবা না, সেটারে বলে, যেমন অক্সিজেন। আমার কথা বুঝতে পারছো? যেমন অক্সিজেন, বস্ত্র ছাড়া কিন্তু অনেকেই চলতেছে, কলা পাতা। যাই হোক স্যার, তো জীবন ধারণের দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কাজ করে না। তারপর নেশাজাত দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কাজ করে না। দাম যতই বাড়ুক আপনি ওই দ্রব্যটা কিনতেই হবে। অর্থাৎ কি নেশাজাত দ্রব্যের চাহিদা বিধি কাজ করে না। নেশাজাত দ্রব্যে চাহিদা বিধি কাজ করে না। চাহিদা বিধি কাজ করে না। আমি কি বুঝতে পারছি স্যার? আচ্ছা স্যার বলেন। হ্যাঁ স্যার, মাদকের কথাই বলছি। হ্যাঁ স্যার, মাদকের কথাই বলছি। হ্যাঁ স্যার, যেমন চা, যেমন চা, অনেকে চা হিসেবে যেমন বলতে পারে চাখোর, যেমন বলতে পারে ঝালমুড়িখোর, ঝালমুড়িখোর, কথা বুঝেন নাই স্যার? আর যেমন হইতে পারে, ঠিক আছে, যে যেটা খোর হয়। যেমন পরবর্তীতে স্যার তারপর কি সাধারণ দ্রব্যের চাহিদা পাইলাম, আর এটা কি জীবন ধারণ দ্রব্যের চাহিদার ক্ষেত্রে চাহিদা বিধি কাজ করে না। নেশাজাত দ্রব্যের চাহিদা বিধি কাজ করে না। আরও হইতে পারে স্যার আয় এখন স্যার একটু খেয়াল করেন স্যার। হ্যাঁ স্যার খেয়াল করেন স্যার, একটু খেয়াল করেন। 5-6 নম্বর কি লিখতে পারি এখন আপনার প্রশ্নের ওই উত্তরটা? এই জায়গায় যদি আয়ের পরিবর্তন হয়, আয়ের পরিবর্তন হয়, তখনও চাহিদা বিধি কাজ করবে না স্যার। কারণ কি স্যার? আমাদের শর্ত এই জায়গায় শুধুমাত্র দামের পরিবর্তন হবে স্যার। আয়ের সাথে চাহিদার সম্পর্ক কি স্যার? সমমুখী সম্পর্ক। আমার কথা বুঝতে পারছেন? একটা জায়গায় দুইটা উপকরণ পরিবর্তন হইতে পারে না, যে কোনো একটা উপকরণ পরিবর্তন হয়। আমার কথা বুঝতে পারছেন? তখন ওই জায়গায় প্রশ্ন করছিল আয় পরিবর্তন হয়েছে কিন্তু চাহিদা বিধি কাজ করে নাই। তার মানে কি স্যার? আয়ের লগে অন্য উপকরণও পরিবর্তন হয়েছে, এই কারণে চাহিদা বিধি কাজ করে নাই। ওর প্রশ্নের উত্তরটা যে পিটেশ পরীক্ষার প্রশ্ন দিয়েছিল। আমার কথা বুঝছেন প্রিয়া? আমার কথা বুঝেন, আবার দেখাই, খেয়াল করেন। আমরা এই জায়গায় যে কয়টা উদাহরণ দিলাম, কয়টা কি দিয়া স্যার বলেন তো? দাম দিয়া। পি এর লগে কার উদাহরণ দেখাইছি স্যার? চাহিদার লগে সম্পর্ক দেখাইছি, মানে দামের লগে চাহিদার সম্পর্ক দেখাইছি। কিন্তু এই জায়গায় যদি আরেকটা উপকরণ ঢুকায় দেন ঠাস করে, তাহলে আয় এক লগে দুইটা উপকরণ পরিবর্তন হলে তো বিধি কাজ করবে না। কারণ আমরা ওই জায়গায় শর্তই ধরে আসছি যে এই জায়গায় শুধুমাত্র দামের পরিবর্তন করব, আয়ের পরিবর্তন করব না, বা অন্যান্য কোনো দ্রব্যের পরিবর্তন করব না। আমার কথা বুঝতে পারছেন?
তো ওই জায়গায় প্রশ্ন করছিল যে চাহিদা বৃদ্ধি বা চাহিদা বাড়ে বা কমে নাই কেন? আয় পরিবর্তন হওয়ার সাথে সাথে। কারণ আয় পরিবর্তন হওয়ার সাথে সাথে চাহিদা বাড়বো না কমবে না কেন? কারণ এই জায়গায় আমি দামের সাথে চাহিদা সম্পর্ক দেখাইতেছি। আয় পরিবর্তন করলে তো এই জায়গায় হবেই না কাজ, অর্থাৎ এই জায়গায় যে কোনো একটা উপকরণ পরিবর্তন করতে হবে। আর প্রশ্নের উত্তর ওইটা। আমার কথা বুঝতে পারছেন? প্রিয়া বুঝছেন? আচ্ছা স্যার, তো এই জায়গায় এখন লাস্ট টপিকটা পড়াবো। লাস্ট টপিক পড়ানোর পর আরেকটা বেসিক ক্লাস দরকার, আমার কথা বুঝছেন? আরেকটা মেবি বেসিক ক্লাস দরকার 4টা জিনিস পড়ানোর জন্য। একটা হলো চাহিদা হ্রাস বৃদ্ধি সংকোচন, আরেকটা হইল গিয়ে 3টা দ্রব্য, সম্পর্কযুক্ত দ্রব্য, বিপরীত দ্রব্য, পরিপূরক দ্রব্য, আর হইল গিয়ে পরিবর্তক দ্রব্য বা বিপরীত দ্রব্য, একই কথা স্যার। এই ক্লাসগুলো নিয়ে একটা বেসিক ক্লাস দরকার, যেটা আমি রেকর্ড করে দিয়ে দিব না, কারণ বেসিক ক্লাসগুলো অনেকে মনোযোগ নিয়ে করতে চায় না, কারণ এগুলো হইল গিয়ে স্যার নলেজ সূত্রের মতো অনেকটা মাথায় রাখতে হয়, কিন্তু পোলাপেন সূত্রেরও বুঝা পড়াই দিতে চাই, কিন্তু ধৈর্য নিয়ে পড়তে চায় না, কথা বুঝছেন? বেসিক ক্লাসের একটা ভিডিও আমার বানাইতে হইব স্যার। যাই হোক স্যার, তো চাহিদা বিধি এই জায়গায় শেষ। চাহিদা বিধি এবং চাহিদা বিধির কি স্যার? ব্যতিক্রম। চাহিদা বিধির কি করলাম স্যার? আমরা ব্যতিক্রম করলাম। এগুলো সব ছিল কি স্যার? ব্যতিক্রম। আমি কি বোঝাইতে পারছি স্যার? অর্থাৎ চাহিদা বিধি যে জায়গায় কাজ করে না। লাস্ট আমাদের চাহিদা বিধি শেষ, চাহিদা বিধির ব্যতিক্রমও শেষ। লাস্ট একটা প্রশ্ন প্রায়ই আসে, সেই প্রশ্নটা হচ্ছে স্যার, সেটা হচ্ছে স্যার যে চাহিদা রেখা কেন ডান দিক থেকে বাম দিকে নিম্নগামী? চাহিদা রেখা কেন বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী? চাহিদা রেখা কেন বাম থেকে ডান দিকে নিম্নগামী? বাম থেকে ডানে কেন নিম্নগামী? নিম্নগামী মানে কি? নিচের দিকে যায়, নিম্নগামী। আমার কথা বুঝছেন স্যার? বইয়ের ভিতরে দেখবেন 4টা দেওয়া আছে পয়েন্ট, এত বেশি পয়েন্ট দেওয়া নাই। অর্থাৎ কি চাহিদা রেখা কেন বাম দিক থেকে, আপনার হাতের বাম দিক থেকে ডান দিকে কেন নিচের দিকে যায়? আমার কথা বুঝছেন? এখন আপনি বলতে পারবেন কেউ কেন চাহিদা রেখা বাম দিক থেকে কেন ডান দিকে যায়? বলতে পারবেন? এটা কিন্তু স্যার 2021 সালের বোর্ডে আসছে। 1 নাম্বার স্যার, 1 নাম্বার। একটু আগে পড়াইছি চাহিদা বিধির কারণে, একটু আগে বললাম না স্যার? চাহিদা বিধির কারণে তো রেখা বাম দিক থেকে নিচের দিকে যায়, কারণ এটা মাইনাস সম্পর্ক, কথা বুঝেন নাই? তাহলে কি চাহিদা বিধির কারণে। আমার কথা বুঝছেন স্যার? একটু আগে চাহিদা বিধি পড়ে না, একটু আগে বলছি স্যার, চাহিদা বিধির কারণে কি রেখা বাম দিক থেকে কি ডান দিকে নিম্নগামী হয়। 2 নাম্বার কি বলেন তো স্যার? 2 নাম্বার হচ্ছে স্যার কি ওদের মধ্যে চলকগুলোর সম্পর্কের কারণে। চলক কি স্যার? এই জায়গায় দাম আর কিউডির কথা বলতেছে, অর্থাৎ চলকগুলার বৈশিষ্ট্যের কারণে। আমি কি বোঝাইতে পারতেছি স্যার? চলকগুলার বৈশিষ্ট্য কি স্যার? ওই জায়গায় খেয়াল করেন, আমরা কিউডি ইকুয়াল টু 10 - 2p। এখন আমি এই জায়গায় পিটারে যদি প্লাস করে দিই, তাহলে তো আর চাহিদা বিধি রেখাটা নিচের দিকে না যায়, কই যাবো? উপর দিকে যাবো। অর্থাৎ এই জায়গায় পি যেহেতু মাইনাস, চাহিদা কি হইব স্যার? উপর দিক থেকে নিচের দিকে যাবেই। আমার কথা বুঝতে পারছেন স্যার? তাহলে 1 কি পাইলাম স্যার? চাহিদা বিধির কারণে 2, চাহিদার চলকগুলার বৈশিষ্ট্যের কারণে 3 নাম্বার স্যার। 3 নাম্বার কি দিতে পারি স্যার? বলেন তো, একটু মাথা খাটায় বলেন স্যার, বলেন স্যার। দেখেন চিত্রে দাম আর কিউডির অবস্থানের কারণে, দাম যদি নিচে আয় পড়তো, কিউডি যদি উপরে যায় পড়তো, তখন কি চিত্র ঘুরে যেত গা। অর্থাৎ দাম ও চাহিদার অবস্থানের কারণে। আমার কথা বুঝতে পারতেছেন স্যার? এই জায়গায় যদি দাম উপরে না থেকে কয়ে পড়তো স্যার, নিচে আয় পড়তো দাম, তখনই তো ক্যান্সারটা লেগে যেত গা। আমার কথা বুঝছেন স্যার? দাম নিচে উপরে কিউডি হয়ে যেত, তখন কি হইতো? তখন খেলাটা উল্টো হয়ে যেত। আমার কথা বুঝতে পারছেন? তাহলে চাহিদা রেখা কেন বাম দিক থেকে ডান দিকে কেন নিচের দিকে নামে? 1, চাহিদা বিধির কারণে 2, চলকগুলোর বৈশিষ্ট্যের কারণে 3, দাম এবং চাহিদার অবস্থানের কারণে। চাহিদা লিখে নিই স্যার, দাম এবং চাহিদার অবস্থানের কারণে। কথা বুঝতে পারছেন স্যার? আরেকটা হইল গিয়া স্যার কি বলেন স্যার? বলেন স্যার, আরেকটা কি বলতে পারেন? বলেন দেখি, পারেন কিনা? তো আচ্ছা আমি বইলা দিই স্যার, আপনার একটু দেখতে চাইতেছিলাম, কিন্তু বই অনেক ক্রিটিক্যালভাবে লেখা। কথা বুঝতে পারতেছেন স্যার? কথা বুঝছেন স্যার? একটা হইল গিয়ে স্যার, লাস্টেরটা হইল গিয়ে চাহিদার নির্ধারকগুলোর কারণে বা চাহিদার অধীন চলক, চাহিদা তো নিজে অধীন, চাহিদার স্বাধীন চলকগুলোর কারণে। চাহিদার কি স্যার? চাহিদার স্বাধীন চলকের কারণে। হ্যাঁ স্যার, স্বাধীন চলকের কারণে, চলকের কারণে। আমার কথা বুঝছেন স্যার? কথা বুঝছেন স্যার? এই জায়গায় স্যার তাহলে কয়টা টপিক দিলাম? 1, চাহিদা বিধির কারণে, 2, চলকগুলোর বৈশিষ্ট্যের কারণে, 3, দাম। এই জায়গায় অনেক কঠিন করে লেখা দাও, আমি জানি স্যার, রণজিৎ কুমার নাথ স্যারের বইতে অনেক কঠিন করে লেখা এগুলা। পরে দাম ও অবস্থানের কারণে, দাম ও চাহিদার অবস্থানের কারণে 4 নাম্বারটা
চাহিদা স্বাধীন চলকের কারণে, এটা আসছিল ক্ষয় 2000 কোন বোর্ডের জানি 2021-এ আসছিল প্রশ্নটা, ক্ষতে আসছিল। ক্ষয়ের জন্য 4টা পয়েন্টই এনাফ, এর থেকে বেশি পয়েন্টের কোনো দরকার নাই। আমি তো জানি রে বাপ, আমার তো ক্লাস করাইছে, আমি তো জানি উনি কি কঠিনভাবে লিখছে। উনি মুখ দিয়ে বলার টাইমে তো এত কঠিন বলতো না রে বাপ, উনি লেখার টাইমই তো কঠিন লিখবে। কারণ একটা জিনিস চিন্তা করেন, আপনি কার বই ফলো করে পড়াশোনা করতেছেন? রণজিৎ স্যারের। রণজিৎ স্যারের, আচ্ছা আপনি বলি নরোত্তম রায়েরটা আপনি ফলো করতেছেন, ঠিক আছে, কিন্তু নরোত্তম রায় কারটা ফলো করছে একটু চিন্তা করেন। উনি ফলো করছে একজন বিদেশি রাইটারের, উনি বিদেশি রাইটারেরটা অনুবাদ করে আপনারে দিছে। অর্থাৎ বিদেশি রাইটার, যেমন আই ওয়ান্ট টু গো দেয়ার, আমি সেখানে যাইতে চাই। এখন এটার যদি বাংলা আপনার ভাষায় বলেন এত সুন্দর হবে, কিন্তু এটার অনুবাদ করে বসাইলে আই ওয়ান শব্দের তো চাওয়া, গো দেয়ার, কথা বলছেন স্যার? এবার যেমন আই ইট রাইস, আমি কত না আই ইট রাইস, আমি ভাত খাই, কথা বুঝতে পারছেন? তাহলে দেখেন আমরা কিন্তু ভাতটারে কি করছি, মাঝখানে ঢুকাইছি, কি মানে লাইনটারে সুন্দর করার লিগা, কিন্তু এটার অনুবাদ করলে কি হয় স্যার? আমি ইট খাই ভাত, তাহলে লাইনটা কেমন হয়? আমি খাই ভাত, কথা বোঝেন নাই স্যার? কিন্তু আপনি যখন আপনার ভাষাটারে গোছায় বলবেন আমি ভাত খাই, অর্থাৎ স্যার কোনো ইংরেজি রাইটারের বইটা যখন ট্রান্সলেট করতে যায় তখন তার মাধুর্যতাটা রাইখা তারা বাংলা ট্রান্সলেট করে, যার ফলে কি হয় স্যার? তাহলে মানুষের ভাষাটা কঠিন হয়ে যায়, এটা ইজির বিজি লেগে যায়। তো এই কারণে স্যার বইগুলো সরল ভাষায় ওনারা বোঝায়, সরল ভাষায়, কিন্তু ক্লাসগুলো বইটা রিপ্রেজেন্টেটিভ। কারণ এই বইটা শুধু যে আপনারা পড়েন ব্যাপারটা এমন না, যারা অনেক স্ট্যান্ডার্ড প্রো লেভেলের তারাও বইটা পড়ে, অর্থাৎ তাদের জন্য এটা কি একটা হাই কোয়ালিটির বই, আর আপনাদের জন্য একটা হাই বলদামির বই। কেন স্যার? আমাদের একটা ক্লাসের স্যার ছিল, নাম ছিল আখতারুজ্জামান স্যার। তো সে আমারে ওই যে আমাদের ওই যে সোনার তরী আছে না, সোনার তরী কবিতাটা প্রায় কত লাইন ছিল, কবিতাটা পুরাটা মুখস্থ করাই দিয়েছিল স্যার। আসলে কি জানেন, একজন ভালো টিচার পারে একটা স্টুডেন্টরে পড়ার প্রতি ভালোবাসা যোগাইতে, কথা বুঝছেন? উনি পুরো সোনার তরী কবিতাটা মুখস্থ করাই দিয়েছিল পুঁথির মাধ্যমে, আপনি অবাক হইবেন। আমার হনেও মনে আছে, পুঁথি এভাবে পড়ে না স্যার? গগনে গরস মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাই ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কেটে হলো সারা, দুই নদী কুরো ধারা আমি একলা, দুদারেতে বাঁকা জল করিছে খেলা। এভাবে পুরো কবিতাটা মুখস্থ করাই দিছিল, কথা বুঝেন স্যার? তো একজন টিচার পারে রিপ্রেজেন্টেটিভভাবে, আমি পুরা বইয়ের এ পার্ট ও পার্ট পুরো মুখস্থ ছিল স্যার। আমি নিজের এত ভালো দাবি করি না, কিন্তু আমি বলতেছি স্যার একজন টিচার কি আপনারা, আমি তো বাস্তব জীবনে কতটা ফানি এটা আপনারা জানেন না। আমি 1.5 ঘন্টা করে আলোচনা, আধা ঘন্টা পড়াই, কিন্তু আধা ঘন্টা আপনার মাথায় ঢুকবে, পড়াটারে বোঝা না, পড়াটারে ওয়াইফের মতন। এখন বলি স্যার, সেটা হচ্ছে স্যার চাহিদা সম্পর্কে আজকে আমাদের পড়া এখানেই ফিনিশড, ওকে স্যার? আর চাহিদার আপনি A to Z, এখন চাহিদার আপনি যা দেখবেন তা পারবেন, গ্যারান্টি আমি দিতেছি আপনারে, ঠিক আছে স্যার? চাহিদার, হ্যাঁ, চাহিদার যা দেখবেন আপনি তাই পারবেন, এটা আমি বইলা দিতেছি ইনশাল্লাহ। আপনি চোখ বন্ধ কইরা এটা আমি গ্যারান্টি দিয়ে দিতেছি ইনশাল্লাহ। তো আপনি প্যারা নাইয়েন না চাহিদার জন্য। আপনি দেখেন আমি আপনার 2টা টপিক পড়াইছি, উপযোগ আর চাহিদা। এখন আপনি দেখেন বই খুইলা যে চাহিদা রিলেটেড আর কোনো টপিক আছে কিনা, আমার কথা বুঝছেন স্যার? আর আপনি চাইলে আপনার যে কোনো বন্ধুরে বলবেন আমার ক্লাসগুলো কইরা উপযোগ আর চাহিদা। আর আপনার আছে মাত্র 4টা টপিক, ঢাল 2টা ক্লাসে শেষ করব, আর স্থিতিস্থাপকতা শেষ করলে দেখবেন চোখের পলকে চ্যাপ্টার শেষ। আর আরেকটা স্যার, আরেকটা গল্প বলি স্যার, আরেকটা গল্প। চাহিদা আর চাহিদা স্থিতিস্থাপকতা 2টা আলাদা জিনিস। কেউ যদি কখনো বলে তাহলে বলবেন এই 2টা আলাদা, ঠিক আছে? আর আরেকটা সুসংবাদ আপনাদের দিয়া দিই, সেটা হচ্ছে যে দ্বিতীয় পত্রে 2টা ম্যাথ চ্যাপ্টার আছে। আমি 4টা ক্লাসে 2টা চ্যাপ্টার শেষ করব দ্বিতীয় পত্রে ইনশাল্লাহ। এটা খালি আমার এই চ্যাপ্টারটা শেষ করতে দেন। এই চ্যাপ্টারটা শেষ করলে তাহলে তো আপনি 2টা চ্যাপ্টার শেষ, 2টা চ্যাপ্টার থেকে আপনি 4টা প্রশ্ন পাইবেন ইনশাল্লাহ। তখন আমি আবার এই চ্যাপ্টারটা পরে ধরবো, আগে আমি দ্বিতীয় পত্র শেষ করাইনি, কারণ দ্বিতীয় পত্র অনেকে পারে না। তো এই জায়গায় ম্যাথগুলো শেষ করাই দিলে ইনশাল্লাহ দ্বিতীয় পত্রের এনাফ। তো আমি আবারও বলতেছি, দ্বিতীয় পত্র আল্লাহ যদি আমার সেভ রাখে, সুস্থ রাখে, তাহলে 4টা ক্লাসে, এরকম 4টা ক্লাসে আমি কি দ্বিতীয় পত্রের 2টা চ্যাপ্টার শেষ করাই দিব, আর থিওরি একটা চ্যাপ্টার আমি পড়াই দিব, আপনি এনাফ A+-এর জন্য ইনশাল্লাহ। A+-এর জন্য এনাফ। আমি আবারও বলতেছি, এই জায়গায় যেমন প্রথম পত্রের জন্য এত পেইন নিতে হইতেছে, দ্বিতীয় পত্রের জন্য এত পেইন নেই। 2টা ক্লাসে একটা করে চ্যাপ্টার শেষ হবে, আমি আবারও বলে দিতেছি। তো এই ক্ষেত্রে বলতেছি একটু মনোযোগী হন, ক্লাসগুলো অ্যাটেন্ড করেন। যারা অ্যাটেন্ড করতেছেন না তারা কি পরিমাণ পস্তাবে সেটা পরীক্ষার আগে আপনারা দেখলে বুঝবেন। আমি তো গ্রুপে অ্যাড করবো এবং আপনাদেরও রিয়েক্ট দেখবো আমি, তখন আমি ওদের হাল ছাড়বো না, আমি ওদের হাত ছাড়বো না, কিন্তু আপনারাই জিদ করবেন যে একজন টিচার হইলে কোন জায়গা থেকে কোন লেভেলের পেশেন্ট রেখে একটি স্টুডেন্ট পড়ে দেয়, তখন আপনারা বুঝবেন। যাই হোক স্যার, তো
ভালো থাকেন। আজকে একটা মেয়ে আমারে বলতেছে ভাই আমারে পাস করায় দেন। আমি ওরে বললাম দেখ তোর এই পত্রে থেকে মানে দ্বিতীয় পত্র তো থিওরি, প্রথম পত্রে থেকে হ্যাঁ মূল কথা হলো মেয়েটা আমার ক্লাস করে নাই। এখন আমার কথা এটা না, আমার কথাটা হয়েছে যে তোমার সামনে সলিউশন আমি তোমার দেখাও দিলাম যে দুইটা মানে আমি মোটমাট 4টা ক্লাস করেছি, 4টা ক্লাসের মধ্যে 2টা প্রশ্ন তোমার কমন আসছে, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে একটা আর চাহিদা থেকে একটা আসছে 2টা। এখন ও যদি 2টা দেয়, কারণ একটা মানুষের 40-এ কততে পাস, সর্বোচ্চ 10-15 ধরলাম, সর্বোচ্চ ধরলাম, তাহলে একটা মানুষ যদি 2টা প্রশ্ন দেয় 2টার মধ্যে 10 পাবেন, এটা একটা কথা বললো আমারে, তাহলে তো আপনার এই জায়গায় পাস আইসেই পড়ে। আমি তো আপনার পাস দিয়েই দিলাম, মানে আমি তো 4টা ক্লাস আপনার পাস দিয়ে দিলাম, বাকিটা আপনার ইচ্ছা আপনি কীভাবে ডিল করতে পারেন। তো আজকের পড়াটা আমার শরীর খারাপ থাকা সত্ত্বেও চিলে পড়াইলাম। নেক্সট ক্লাসে যদি আল্লাহ সুস্থ রাখে দেন আমি চেষ্টা করব আপনাদের যে রেকর্ড করে একটা ক্লাস দেওয়ার, যদি আমার শরীর বেশি সুস্থ না থাকে, আর যদি সুস্থ থাকে তাহলে আবার ইনশাল্লাহ ক্লাস নিব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ক্লাসটা শর্ট করার জন্য। আর বেসিক ক্লাস একটা করাবো, এটা মাস্ট বি না করলে চ্যাপ্টার পারবেন না ইনশাল্লাহ। তো আল্লাহ যেন সুস্থ রাখ। বেসিক ক্লাসটা নেক্সট ক্লাসে করাইতে পারি স্যার, নেক্সট ক্লাসে করাইতে পারি স্যার। আর বেসিক ক্লাসটা আমি আপলোড করব না, কেন করব না জানেন? আমি চাই পোলাপাইন না বুঝুক, কারণ যে পোলাপাইন ক্লাস করতে না আসে তাহলে একটা ক্লাস আপলোড না করা দরকার। কথা বুঝেন নাই? আমি চাই পোলাপাইন আপলোড না করুক, যে না বুঝেন না বুঝুক, সিরিয়াস বলতেছি, একটু শিক্ষা দেওয়ার দরকার আছে। ঠিক আছে স্যার, সুস্থ থাকেন, ভালো থাকেন। অনেক কথা বললাম আপনাদের ক্লাসগুলোর জন্য, আপনার গল্লে ভালো, কারণ এটা কালকের মধ্যে ইনশাল্লাহ ক্লাসটা কালকের মধ্যে আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ। ভালো থাকেন। আর SW পেয়ে যাবেন। ওয়ালাইকুম আসসালাম।